অরুণ তার স্ত্রী প্রিয়া এবং মেয়ে দীপার সাথে শান্তিপুরে থাকত। অরুণ গ্রামের একজন সম্মানিত ব্যক্তি ছিলেন। গ্রামবাসীরা সকলে তার কথা মানত এবং তার সামনে কিছু বলার সাহস কারও ছিল না। একদিন প্রিয়া তার মেয়ে দীপার কাছে জানতে চাইল, মা, তুই বিয়ে করতে চাইছিস না কেন? তোর বাবা তোর জন্য কত চিন্তা করেন, আর তুই কিনা বিয়েতে রাজি নস। এর আসল কারণটা কি? দীপা বলল, মা, তুমি যদি এত করে বলছো তাহলে আমি বিয়ে করব। তবে আমার একটা শর্ত আছে। আমি সেই ছেলেকেই বিয়ে করব যে আমার সব কথা শুনবে এবং মেনে চলবে। যদি এমন কোনো ছেলে থাকে তবে আমি সানন্দে তাকে বিয়ে করব। প্রিয়া হতাশ হয়ে বললেন, এমন ছেলে আমি তোর জন্য কোথায় খুঁজে পাবো রে? একটা কথা সব সময় মনে রাখবি, স্ত্রীর উচিত স্বামীর সব কথা মেনে চলা। আর তুই কিনা উল্টো রীতি চালু করছিস। লোকে শুনলে কি বলবে? বলবে স্ত্রী স্বামীর ওপর হুকুম চালায় আর স্বামী চুপচাপ তো মেনে নেয়। দীপা দৃঢ়তার সাথে উত্তর দিল, দেখো মা, তুমি যদি আমার শর্ত না মানো তাহলে আমি কখনো বিয়ে করব না, যাই হোক না কেন। এই কথা কোনোভাবে গ্রামের জমিদার পুত্র অলস রতনের কানে পৌঁছাল। এই অদ্ভুত শর্ত শুনে সে অবাক হল। সে ভাবল, এ কেমন আজব শর্ত! আমি এই মেয়েটির অহংকার চূর্ণ করে দেব। আমিও আজ কসম খাচ্ছি যে আমি এই মেয়েকেই বিয়ে করব এবং কখনো এর কোনো কথা মানব না, যাই হয়ে যাক। পরের দিনই রতন তার মা শান্তার কাছে গিয়ে বলল, মা, আমি অরুণবাবুর মেয়ে দীপার সাথে বিয়ে করতে চাই। শান্তা অবাক হয়ে বললেন, কি হয়েছে তোর? এ কি ধরনের ইয়ার্কি করছিস? কাল পর্যন্ত তো বিয়ের নাম শুনলেই মুখ গোমরা করতিস, আর আজ হঠাৎ তোর মাথায় বিয়ের চিন্তা এলো থেকে? আচ্ছা, যদি আমরা তোর বিয়ে দিও, তুই তো এখন কোনো কাজ করিস না। স্ত্রী সন্তানের ভরণ পোষণ কিভাবে করবি? আমরা আর কতদিন তোর পাশে থাকতে পারবো? তোকে তো একদিন না একদিন কাজ শুরু করতেই হবে। রতন বলল, মা, আমি এখন এসব কিছু শুনতে চাই না। আমি শুধু বিয়ে করতে চাই, আর তা অরুণবাবুর মেয়ে দীপার সাথেই। তুমি বাবার সাথে কথা বলো এবং অরুণবাবুর বাড়িতে আমার জন্য দীপার হাত চাইতে যাও। শান্তা তখন স্বামী জ্ঞানেশকে বললেন, ছেলে তো এখন বড় হয়েছে, তোমরা ওর বিয়ে দিয়ে দাও। আমিও তাহলে একটু স্বস্তি পাব। এত বড় বাড়িতে আমার একা হাতে এত কাজ করা সম্ভব হয় না। জ্ঞানেশ পুল্লিং, আরে ভাগ্যবতী, তুমি এ কি বলছো? রতন তো কোনো কাজ করে না, সারাদিন বাড়িতে অলসভাবে পড়ে থাকে। আমি ওকে কতবার বলেছি, মাঠে যাও, কাজ করো, শ্রমিকদের সাথে মিলে একটু পরিশ্রম করো, কিন্তু ও শোনে না। আমাদের এত জমি জমা আছে, যদি ও চাষের কাজ না শেখে তাহলে এই জমিতে চাষ করবে কে? যদিও মনে করে যে ওর দ্বারা বেশি পরিশ্রম করা সম্ভব নয়, তবে পরিশ্রম নাই করুক, কিন্তু অন্তত মাঠে গিয়ে শ্রমিকদের কাজ তদারকি করুক। তারা ঠিকভাবে কাজ করছে নাকি শুধু সময় কাটাচ্ছে? আমি একা কত কাজ দেখব বলো? তুমি ঠিকই বলেছ, তবে ও এখনো না বুঝ। যদি আমরা ওর বিয়ে দিই তাহলে ও নিজেই কাজ করার কথা ভাববে এবং ওর এই আলস্য দূর হবে। জ্ঞানেশ পুল্লিং, তোমার কথা যুক্তিযুক্ত। তোমার চোখে কি রতনের জন্য কোনো মেয়ে আছে? আমাদের গ্রামেই অরুণবাবু থাকেন। তিনি একজন সম্মানিত এবং ভালো মানুষ। তার মেয়ে দীপা খুব সুন্দরী এবং বুদ্ধিমতী। জ্ঞানেশ পুল্লিং, ও, তুমি অরুণবাবুর মেয়ে দীপার কথা বলছো? অরুণ তো খুবই ভালো মানুষ, গ্রামের সবাই তাকে খুব সম্মান করে। আমরা কালই অরুণবাবুর বাড়িতে যাব রতনের বিয়ে প্রস্তাব নিয়ে। তুমি তার জন্য প্রস্তুতি শুরু করো। পরের দিন জ্ঞানেশ এবং তার স্ত্রী শান্তা অরুণবাবুর বাড়িতে পৌঁছালেন। অরুণবাবু বললেন, জমিদার সাহেব, কি মনে করে এলেন? সব ঠিক আছে তো? জ্ঞানেশ পুল্লিং, হ্যাঁ অরুণবাবু, সব ঠিক আছে। আসলে আমরা এখানে আপনার মেয়ে দীপার হাত চাইতে এসেছি, আমাদের ছেলে রতনের জন্য। আমরা শুনেছি দীপা খুব শিক্ষিত এবং বিচক্ষণ। অরুণবাবু বললেন, এটা তো খুবই আনন্দের কথা। আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন জমিদার সাহেব। এতে আমাদের বন্ধুত্ব আত্মীয়তায় পরিণত হবে। কিছুদিনের মধ্যেই দীপা এবং রতনের বিয়ে হয়ে গেল। বিয়ের ২-৪ দিন পর রতন দীপার কাছে এসে বলল, তুমি তোমার মাকে বলেছিলে না যে তুমি সেই ছেলেকেই বিয়ে করবে যে তোমার সব কথা মানবে? কিন্তু আমি তোমার কখনো কোনো কথা মানব না। এবার দেখি তুমি কিভাবে আমার দ্বারা তোমার কথা মানিয়ে নাও। রতন দীপার সাথে
খারাপ ব্যবহার করতে শুরু করল এবং একসময় মারধরও করতে উদ্যত হল। দীপা শান্ত কিন্তু দৃঢ়স্বরে বলল, আমি আপনার স্ত্রী এবং আমি আপনার কাছ থেকে পূর্ণ সম্মান আশা করি। আমাদের সম্পর্কের দৃঢ়তা এবং সুখের জন্য এটা খুব জরুরি যে আপনি আমার প্রতি আদর এবং বোঝার মনোভাব বজায় রাখবেন। এটা শুধুমাত্র আমাদের সম্পর্ককেই উন্নত করবে না, বরং আমাদের একটি শক্তিশালী এবং সুখী দম্পতি হিসেবেও গড়ে তুলবে। তবুও যদি আপনি আমাকে মারধর করতে চান, তবে আমি আপনাকে সেই অধিকার তখনই দেব যখন আপনি নিজে পরিশ্রম করে অর্থ উপার্জন করে আনবেন। এখন তো আপনি আপনার বাবার অর্থের উপর আরাম করছেন। রতন রেগে গিয়ে বলল, তুমি কি মনে করো আমি টাকা উপার্জন করতে পারি না? তাহলে ঠিক আছে, আমি তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ না আমি প্রচুর ধন সম্পদ উপার্জন করে আনছি ততক্ষণ আমি ঘরে ঢুকব না। রতন তার স্ত্রীকে রাগের মাথায় এই কথা বলে তো দিল, কিন্তু পরে ভাবতে লাগল, আরে আমি তো আমার জীবনে কোনো কাজই করিনি। এমন পরিস্থিতিতে আমি কি কাজ পেতে পারি যা আমি করতে সক্ষম হব? সে ভাবল, এক কাজ করি, সুমনের সাথে কথা বলি। সে অনেক জায়গায় কাজ করেছে, সে আমাকে নিশ্চয়ই কোনো কাজের সন্ধান দিতে পারবে। রতন সুমনের বাড়িতে পৌঁছালো এবং সুমনকে বলল, সুমন, তুমি তো অনেক জায়গায় কাজ করেছ, আমাকেও কিছু কাজ করতে হবে। তোমার নজরে যদি আমার জন্য কোনো কাজ থাকে তবে আমাকে বলো। সুমন বলল, আরে রতন, কি বলছো তুমি? তুমি এত বড় জমিদারের ছেলে, তোমার কি দরকার কাজ করার? আরে কাজ করার দরকার তো আমাদের মতো গরিব লোকেদের। রতন বলল, আসলে সুমন, আমি একজনের সাথে বাজি ধরেছি। তার ধারণা আমি নিজে পরিশ্রম করে টাকা রোজগার করতে পারব না, তাই আমিও তাকে বলেছি যে আমি তাকে টাকা রোজগার করে দেখাবো। সুমন বলল, দেখো ভাই, আমরা তো কায়িক শ্রমের কাজ করি, আর তুমি তো কোনোদিন পরিশ্রম করনি, তাই তোমার দ্বারা এই কাজ হবে না। তুমি অন্য কোনো কাজ দেখো, যেখানে শ্রম কম এবং অর্থ বেশি পাওয়া যায়। এই কথা বলে সুমন চলে গেল। সুমনের কথায় রতনের খুব রাগ হল, কিন্তু সে আর কী বা করতে পারত, তাই সে চুপ করে রইল। এবার রতন কাউকে কিছু না জানিয়ে উপার্জনের সন্ধানে বেরিয়ে পড়ল। সে তার গ্রাম থেকে প্রায় 20 কিলোমিটার দূরে এক ধনী শেঠজির কাছে গেল। সেই শেঠজির চালের একটি বিশাল গুদাম ছিল। রতন বলল, শেঠজি, আমি পাশের গ্রাম শান্তিপুর থেকে এসেছি। আমি কাজের সন্ধানে এসেছি। আপনি যদি আমাকে কোনো কাজ দেন তবে আপনার বড় কৃপা হবে। শেঠজি বললেন, শান্তিপুরে আমার খুব ভালো বন্ধু থাকেন, তার নাম জ্ঞানেশ জমিদার। তুমি কি তাকে চেনো? রতন যখন তার বাবা জ্ঞানেশের নাম শুনল তখন সে ঘাবড়ে গেল এবং ভাবতে লাগল, বাবা যেন জানতে না পারেন যে আমি অন্যের কাছে মজুরি করতে এসেছি। এখন আমি কি করব? যদি বাড়িতে ফিরে যাই তাহলে প্রিয়ার কাছে করা প্রতিশ্রুতি কিভাবে পূরণ হবে? আরে যা হবে দেখা যাবে। যদি বাবা জানতেও পারেন আমি তাকে সাপ সত্যি বলে দেব। শেঠজি বললেন, আরে ভাই, কি ভাবছো? না শেঠজি, কিছু ভাবছি না। হ্যাঁ, আমি জ্ঞানেশ জমিদারকে চিনি। বেচারা খুবই সৎ এবং ভালো মনের মানুষ। শেঠজি বললেন, এবার তো তোমাকে কাজ দিতেই হবে। তুমি আমার বন্ধুর গ্রাম থেকে যে এসেছো। দেখো ভাই, যদি তুমি পরিশ্রম এবং মনোযোগ সহকারে কাজ করো তবে তুমি ভালো টাকা উপার্জন করতে পারবে। যখন রতনের কাছে ভালো পরিমাণে অর্থ জমা হলো তখন সে বাড়ি ফেরার কথা ভাবতে লাগল। সে শেঠজিকে বলল, শেঠজি, আমি ভাবছিলাম একবার গ্রামে গিয়ে স্ত্রী সন্তানদের সাথে দেখা করে আসি। শেঠজি বললেন, তুমি ঠিকই ভেবেছ রতন, স্ত্রী সন্তানদের সাথে দেখা করাও জরুরি। তুমি কালই তোমার গ্রামের উদ্দেশ্যে বেরিয়ে পড়ো এবং দেখা করে দ্রুত ফিরে এসো। রতন উপার্জন করা সব টাকা নিয়ে তার গ্রামের দিকে রওনা হলো। পথে একটি গাছের নিচে দুজন ঠককে খেতে দেখতে পেল। তারা রতনকে বলল, আরে ভাই, এত তাড়াতাড়ি কোথায় যাচ্ছ? এসো, আমাদের সাথে খাবার খাও। রতনের খুব খিদে পেয়েছিল, তাই সে ঠকদের কথা শুনে খেতে বসে গেল। তখন একজন ঠক রতনকে বলল, মনে হচ্ছে তুমি শহর থেকে টাকা উপার্জন করে এনেছেন। আমরা দুজনও শহরে যাচ্ছি টাকা উপার্জনের সন্ধানে। শোনো, তুমি কি জানো এই রাস্তায়
অনেক ডাকাত এবং ঠগ থাকে। তুমি সাবধানে তোমার ধন নিয়ে যেও। রতন বলল, কিন্তু আমি তো শুনেছিলাম এই রাস্তা নিরাপদ, এই রাস্তায় ডাকাত মেলে না। ঠগ বলল, আরে ভাই, এখন তো সব জায়গায় ডাকাত আর ঠগ পাওয়া যায়। তুমি যদি তোমার টাকা লুকিয়ে না নিয়ে যাও, তবে তোমার জন্য বিপদ হবে। শোনো, আমরা ভদ্র এবং সৎ মানুষ, একদম তোমার মতো। আমরা দুজন তোমার ধনের নিরাপত্তা দিতে পারি, যদি তুমি চাও। বাকিটা দেখো ভাই, তোমার মন। রতন বলল, তোমরা কি বলছো আমি কিছুই বুঝতে পারছি না। আমি তোমাদের আমার ধন কেন দেব? আমি তো তোমাদের ভালো করে চিনিও না। আরে ভাই, এতে রেগে যাওয়ার কি আছে? তোমার ধন দাও বা না দাও, আমরা তো শুধু তোমাকে ঠগদের থেকে সতর্ক করছিলাম। রতন ভাবল, দেখতে তো এদের দুজনকেই সৎ মনে হচ্ছে। যদি এদের আমার ধন নেওয়ারই ইচ্ছা থাকতো, তবে এরা জোর করে কেড়ে নিতে পারত, কিন্তু এরা তা করেনি। আমার এদের কথা মেনে নেওয়া উচিত। রতন বলল, দেখো ভাই, আমি তোমাদের আমার ধন তো দিতে পারবো না। হ্যাঁ, একটা কাজ করতে পারি। যদি তোমরা আমার সাথে আমার গ্রাম পর্যন্ত চলো, তাহলে আমি তোমাদের কিছু টাকা দেব। এভাবে আমার ধনের নিরাপত্তাও হবে এবং তোমাদের দুজনের রোজগারও হবে। ঠগ বলল, ঠিক আছে, আমরা কিছুক্ষণ পর যাব। ততক্ষণ একটু বিশ্রাম করে নিই। তিনজন গাছের নিচে বসে বিশ্রাম করতে লাগল। কিছুক্ষণ পরেই রতনের ঘুম এসে গেল। দুজন ঠগ রতনের সব টাকা চুরি করে নিয়ে গেল। যখন রতন এর ঘুম ভাঙল, তখন সে ঠগ দুজনকে কোথাও দেখতে পেল না। সে আতঙ্কিত হয়ে তার টাকা খুঁজতে লাগল, কিন্তু টাকাও পেল না। রতন খুব চিন্তিত হয়ে পড়ল। ধীরে ধীরে রাত হতে লাগল। রতন দূরেই একটি আলো দেখতে পেল। সেখানে এক বৃদ্ধার বাড়ি ছিল। রতন বৃদ্ধাকে বলল, আমি শহর থেকে টাকা উপার্জন করে এনেছিলাম। পথে দুজন লোক আমাকে ঠকেছে। আমি খুব ক্লান্ত। আপনি কি আমাকে আপনার বাড়িতে থাকার জন্য একটু জায়গা দিতে পারেন? বৃদ্ধা খুবই দয়াবতী ছিলেন। তার কোনো সন্তান ছিল না। তিনি রতনকে তার বাড়িতে থাকার অনুমতি দিলেন। বৃদ্ধা একটি ছোট চায়ের দোকান চালাতেন, যা দিয়ে তিনি তার জীবন নির্বাহ করতেন। রতন সেই বৃদ্ধার দোকানে কাজ করতে শুরু করল। কিছুদিনের মধ্যেই বৃদ্ধার চায়ের দোকান বেশ বড় হয়ে গেল। এতে খুশি হয়ে তিনি রতনকে অনেক টাকা দিলেন। বৃদ্ধার কাছ থেকে টাকা নিলে রতন ভাবতে লাগল, এখন আমার কাছে প্রচুর টাকা হয়েছে এবং বাড়ি থেকে বেরিয়েও অনেক দিন হয়ে গেছে। এখন আমার বাড়ি যাওয়া উচিত। এইবার খুব সাবধানে যাব এবং তারপর দীপার ওপর আমার প্রতিপত্তি দেখাবো। রতন বৃদ্ধার কাছ থেকে বাড়ি যাওয়ার অনুমতি চাইল এবং তার বাড়ির দিকে রওনা হল। বাড়ি পৌঁছে রতন তার উপার্জন করা সমস্ত ধন দীপার হাতে তুলে দিল এবং বলল, তুমি বলেছিলে না, যখন আমি নিজের পরিশ্রমে টাকা রোজগার করে আনব, তখনই আমি তোমার সাথে মারধর করতে পারি। এবার মার খাওয়ার জন্য প্রস্তুত হও। দেখো, আমি তোমার সাথে মারধর করতে চাই না, কিন্তু আমাকে তোমার অহংকার ভাঙতে হবে। তাই আমাকে তোমার সাথে মারধর করতে হবে। দীপা শান্তভাবে উত্তর দিল, স্ত্রীকে প্রহার করা অনেক বড় পাপ। আমি আপনার জীবন সঙ্গী। আমরা দুজন একসাথে জীবন কাটানোর শপথ নিয়েছি। আমি আপনার প্রতিটি কঠিন সময় আপনার পাশে থাকব। তা সত্ত্বেও যদি আপনি আমাকে মারতেই চান, তবে ঘরের ভেতরে মারধর করে কোনো লাভ নেই, কারণ কেউ জানতেও পারবে না যে রতন দাস স্ত্রীকে মেরেছে। গ্রামবাসীদেরও তো জানা উচিত যে আপনি এত টাকা উপার্জন করে এনেছেন, তাই আপনার স্ত্রীকে মারতে চাইছেন। আজ বিশ্রাম করুন। আপনি অনেক দূর থেকে হেঁটে এসেছেন। কাল সকালে সব গ্রামবাসীকে ডেকে তাদের সামনে আমাকে প্রহার করবেন। রতন তার স্ত্রী দীপার কথা মেনে নিল। পরের দিন সকালে সে সব গ্রামবাসীকে জড়ো করল। যেই রতন তার স্ত্রীকে মারার জন্য এগিয়ে গেল, ঠিক তখনই রতনের বাবা জ্ঞানেশ জমিদার সেখানে এলেন। জ্ঞানেশ রেগে গিয়ে বললেন, বেয়াদব, অপদার্থ, এ কি করছিস তুই? তুই একজন নারীর গায়ে হাত তুলছিস? তুই কি ওকে মারার জন্য বিয়ে করেছিস? তুই কি জানিস, যেদিন থেকে তুই গিয়েছিস সেদিন থেকে একদিনও ও শান্তিতে ঘুমায়নি। সবসময় তোর চিন্তায় কান্ত, আর তুই এই মাসুম মেয়েটাকে মারতে প্রস্তুত? ভিড়ের সামনে রতন লজ্জায় মাথা নত করল।
তার মন থেকে দীপার প্রতি ঘৃণা দূর হয়ে গিয়েছিল। সে তার ভুল বুঝতে পারল। সে দীপার কাছে ক্ষমা চাইতে শুরু করল এবং এমনকি তার পায়ের উপর লুটিয়ে পড়ল। এরপর দীপা তাকে উঠিয়ে বলল, আপনার জায়গা আমার পায়ে নয়, আমার হৃদয়ে। এই কথা শুনে রতনের চোখে জল চলে এলো। এরপর রতন আর কখনো দীপার সাথে খারাপ ব্যবহার করেনি এবং তার সব কথা মেনে চলতে শুরু করলো। বন্ধুরা, যদি আজকের গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক দিন, নিচে একটা সুন্দর কমেন্ট করুন আর এই রকম মজার মজার কার্টুন ভিডিওর জন্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আবার দেখা হবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।